সোশ্যাল মিডিয়া খুললেই এখন বাংলাদেশি মেজরের হুমকি বার্তা। খুন বার্তার কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই মহান উক্তি, সেই জ্বালাময়ী ভাষণ, যা শুনে ভারত নাকি থরহরি কম্পমান। হ্যাঁ, ঠিকই ধরেছেন। 4 দিনের মধ্যে কলকাতা দখল করার সেই হুমকি, সেটা নিয়ে খিল্লি, ব্যঙ্গ, বিদ্রূপ, মিম চলছেই। কিন্তু তার মধ্যেই পদ্মাপাড়ের প্রতিবেশী দেশ থেকে আসছে উদ্বেগের খবরও। এই সব নিয়েই আজ সংবাদ সন্ধানে কথা বলবো আমি, শুভদীপ। আর সেই সঙ্গে অন্য ধরনের ভিন্ন স্বাদের খবর তো থাকবেই। বাংলাদেশে ভারত বিদ্বেষ একেবারে তুঙ্গ বিন্দুতে। সেই বারুদে নাকি আগুনের স্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা মেজর শরীফ। 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছেন। আজই তার শেষ দিন। ডেডলাইন শেষ হওয়ার আগে থরহরি কম্প কলকাতায়। এই বুঝি কলকাতায় ঢুকে পড়ল বাংলাদেশের সেনা। ভারতের প্রতিরক্ষায় প্রভাব পড়ুক বা না পড়ুক, সোশ্যাল মিডিয়ায় এমনই হাসির বিপ্লব। একেবারে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকরা। হাসতে হাসতে কারো পেটে খিল ধরছে। শুনে শুনে আপনাদের হয়তো মুখস্থ হয়ে গিয়েছে, তবু আরও একবার শুনে নিন বাংলাদেশের সেই অবসরপ্রাপ্ত মেজর শরীফের সেই বক্তব্য। ডেডলাইনের শেষ দিন বলে কথা। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। কাঁপলেন কি আরো একবার? হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ ছিলই। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং তা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করার পর থেকে সেই বিদ্বেষের আবহ চরমে। তারই প্রেক্ষিতে গত শনিবার একটি মিছিল করেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা। আর সেই মিছিল থেকেই কলকাতা দখলের বার্তা। আরেক প্রাক্তন সেনাকর্তা আবার কি বললেন? আমেরিকাও নাকি টিকতে পারবে না। সেটাও আরেকবার শুনে নিন। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য। এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। সর্বনাশ, ভাবা যায়। আরেকজন তো আবার আরো এক কাঠি উপরে। তিনি অবশ্য বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে শিরোনামে এসেছিলেন। আজ ফের তিনি ভারতীয় চাদর পোড়ান, বিতরণ করেন বাংলাদেশি বস্ত্র এবং পোশাক। তিনি আবার শুধু কলকাতা নয়, গোটা বঙ্গদেশ অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশাও দাবি করে বসেছেন। একটি বেডশিট আজকে ভারতীয় ডানে যাবেন না, বামে যাবেন না, আপনারা ঢুকেন না। হ্যালো ভাই, ভারতীয় পণ্য বর্জন একেবারে সবাই মিলে সমস্বরে। আর সেই সঙ্গেই বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক। আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করবো। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন। আপনারা প্রথমে এই কথা বলেছেন যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করি।
প্রাক্তন সেনাকর্তারা বা বিএনপি নেতারা তো বার খেয়ে গরমে গরমে বলে দিয়েছেন, কিন্তু তারপর থেকেই সর্বত্র হাসির খোরাক। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডা, পুরো খিল্লির বন্যা, মিমের ছড়াছড়ি। কেউ লিখছেন এবার কলকাতায় শীত পড়েনি, ফলে ঠান্ডা কাঁপাতে পারছে না, কিন্তু মেজর শরীফ কলকাতাবাসীকে একেবারে কম্পন ধরিয়ে দিয়েছেন। হামলার আশঙ্কায় ঠক ঠক করে কাঁপছে কলকাতা। দুরন্ত গতিতে যশোর রোড ধরে এগোচ্ছে বাংলাদেশের বাঁশের তৈরি হেলিকপ্টার, কিংবা বুনগার আকাশে বাংলাদেশের সাবমেরিন। আর এই ভিডিওটি দেখুন। অন্য কোনো ভিডিও, কিন্তু মিম বানানো হয়েছে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউনূসের বাংলাদেশ। এমনই হাজারো হাসির খোরাক ছেয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। বাঙালির বুদ্ধিদীপ্ত রসিকতায় টইটুম্বুর নেট দুনিয়া। একেবারে হাসির মিসাইল, সাবমেরিন, যুদ্ধ জাহাজ সব হাজির। তবে হাসি মশকরা বাদ দিলে, অন এ সিরিয়াস নোট, মেজর অবসরপ্রাপ্ত মেজরের ওই বক্তব্যের পরই কিন্তু উঠছে নানা প্রশ্ন, বহু বিতর্ক। অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু একসময় মেজরের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন তো তিনি। তার মতো ব্যক্তিত্বের মুখে এমন বালখিল্যের মতো মন্তব্য কি আদৌ সাজে? এর পরিণতি, অভিঘাত কি হতে পারে? আদৌ কি সেটা বোঝেন তারা? ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কে কি প্রভাব পড়তে পারে তা বোঝার মতো ন্যূনতম বোধবুদ্ধিও কি এদের নেই? দুদেশের সামরিক শক্তির একটা তুল্যমূল্য বিচার করার যে বুদ্ধিশুদ্ধি, সেটুকুও কি লোপ পেয়েছে? অনেকে বলছেন বয়স হয়েছে, মস্তিষ্কের গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। আর এর মধ্যেই থামছে না অশান্তির খবরও। হিন্দুদের উপর নির্যাতন চলছেই। গতকালই ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে ঢাকায়। কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। তারপর 24 ঘন্টাও কাটেনি, কিন্তু তাতেও অবস্থা যে বদলায়নি তার প্রমাণ আবারও দিল বাংলাদেশের মৌলবাদীরা। বাংলাদেশের খাস রাজধানী ঢাকা শহরে এবার আক্রান্ত ইসকনের এক সদস্য। উত্তরা এলাকা, সেই উত্তরা এলাকাতেই এবার এক ইসকন সদস্যের উপর হামলা, খুনের চেষ্টা। ইসকন সদস্যের ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কলকাতার ইসকন মুখপাত্র রাধারমন দাস। ওই ইসকন সদস্যের কি আর্তনাদ, কি আকুতি শুনুন। ঠিক আছে, ছেলেবেলা আসছে আমাকে মারার জন্য আমার ঘরের মধ্যে। দেখেন আমার ছেলেটা ভয়ে কান্নাকাটি করতেছে, আমার ছেলেটা ভয়ে কান্নাকাটি করতেছে ভাই। ও আমার ফোন নিয়ে গেছে, ও আমার ফোন নিয়ে গেছে। ঠিক আছে, দেখেন ও আমার ফোন নিয়ে গেছে, ও আমার মারা খানার বলে আমি আমার কালকে বাইরে ওরা মাথা। ঠিক আছে, আমার রুমে আসছি কেন? আমি আমার রুমে আসছি কেন? তালা ভাঙলে কিন্তু আর বিপদে পড়বি। তালা ভাঙলে কিন্তু বিপদে পড়ে যাবে তোরা। আপনি শুনতে তালা ভাঙিস না, তালা ভাঙিস না। ওরা এই বাচ্চাগুলাকে, এতিমখানার বাচ্চাগুলাকে আমি মনে করেন এনে বাসাতে কি যত্ন করে যে খাওয়াই। যখন যা চাই আমি তখন যতটুকু সাধ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে এবং পৃথিবীর কাছে বিচার চাই। আমরা বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে থেকে যদি আমরা ঠিক মতো কথা বলতে না পারি এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না, তা আমি কি করবো, কোথায় যাবো? দেখেন এই রক্ত মাখা টিস্যু, এই রক্ত মাখা টিস্যু বিচার চাই। আমরা যুদ্ধের জন্য আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা প্রাণ দিয়েছেন, তা আমরা যাবো কোথায়? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই, আমরা দেশ ত্যাগ করতে চাই না। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো? ভারত বিরোধী জিগির হোক কিংবা সংখ্যালঘু অত্যাচার, মোহাম্মদ ইউনূস কিন্তু চুপ। তবে চুপ নেই বিশ্ব। সারা বিশ্ব থেকে নিন্দার ঝড়ের মধ্যেই মুখ খুলেছেন ইউনূসের মতোই আরেক নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাশ সত্যার্থী। উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তার বক্তব্য,
শুনুন। हमारे पड़ोसी देश बांग्लादेश की जो हालत है वो बहुत चिंताजनक है। हाल ही में अल्पसंख्यकों के ऊपर जिस तरह के हमले हुए, जिस तरह धार्मिक स्थलों पर हमले हुए, खासकर मंदिरों के ऊपर, उसकी वजह से अनगिनत लोग बहुत ही ज्यादा डर में जी रहे हैं, अनिश्चितता में जी रहे हैं। ऐसा लगता है कि उनके मानवाधिकार कैद हो गए हैं। আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনেও মানবাধিকার লঙ্ঘনের এমন নজির ঢাকায়। মানবাধিকার দিবস হয়তো কাকতালীয়, কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে মৌলবাদীরা মাথা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।